জীবন স্মৃতিতে তার বিলেতবাসের অভিজ্ঞতা লিখতে গিয়ে রবীন্দ্রনাথ লিখছেন, আমি একটি জিনিস লক্ষ্য করিয়াছি, মানুষের প্রকৃতি সব জায়গাতে সমান, কিন্তু যেভাবে গঙ্গাপাড়ের রাজনীতির আঁচ টেমসের পারে উঠে এসেছে তেমন নজির বিলেতে আর আছে কিনা সন্দেহ। এই নিয়েই আজ আমাদের প্রথম প্রশ্ন। আরজি কর থেকে সিঙ্গুর, লন্ডনে বক্তৃতা চলাকালীন মুখ্যমন্ত্রীকে পরপর প্রশ্ন বিক্ষোভকারীদের। বাংলাকে বদনামের চেষ্টা বলছে তৃণমূল। টেমস পারের ঘটনায় গঙ্গাপাড়ের রাজনীতিতে কার লাভ কার ক্ষতি? দ্বিতীয় প্রশ্ন। অক্সফোর্ডে গিয়ে মিথ্যে ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে, তা হয় না। আক্রমণে এসএফআই। 6 পিস রামবামকে ছক্কা মেরেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা কুণাল ঘোষ। এই সংঘাতের জল কত দূর গড়াবে? তৃতীয় প্রশ্ন। হিন্দুদের জন্য কি বলবেন? মুখ্যমন্ত্রীর দিকে বারবার ধেয়ে এলো এই প্রশ্ন। আমি হিন্দু মুসলমান সবার পক্ষে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আক্রান্ত হিন্দুদের পাশে রয়েছেন বিশ্বের হিন্দুরা, বলছেন শ্রমিক ভট্টাচার্য। হিন্দুত্বের রাজনীতির আঁচ পৌঁছলো ব্রিটেনের মাটিতেও। চতুর্থ প্রশ্ন। আপনি অভয়াকে খুন করেছেন, কেলক কলেজে এসএফআইয়ের নিশানায় মুখ্যমন্ত্রী। আরজি কর ইস্যু বিচারাধীন, ওটা কেন্দ্র দেখছে। প্রশ্নের জবাবে মন্তব্য মুখ্যমন্ত্রী, যতদিন না বিচার পাচ্ছি ওর নিস্তার নেই, বললেন অভয়ার মা ও বাবা। কিন্তু কবে মিলবে সুবিচার? সঙ্গে সঙ্গে প্রায় ঘটনার মানুষের চোখের সামনে ঘটার সঙ্গে সঙ্গে এসএফআই ইউকে তারা ঘটনার ছবি দিয়ে, নিজেদের বিক্ষোভের ছবি দিয়ে বিক্ষোভের দায় স্বীকার করেছে। আর এইখানে আমি আসবো শতরূপ ঘোষের কাছে। মুখ্যমন্ত্রী বলছেন, আপনাদের নেতারা যখন আসবেন তখন কিন্তু এই একই রকম জিনিস হতে পারে, এটা মনে রাখবেন। হ্যাঁ, সে যখন যাবেন তখন কী হবে সে তখন দেখা যাবে। কিন্তু আজকেরটা নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে এইখানে কেন বিক্ষোভ দেখানো হচ্ছে, ওখানে কেন, তোমরা আমার ওখানে ফিরে চলো, আমার রাজ্যে ফিরে গিয়ে জিজ্ঞেস করবে ইউ আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আচ্ছা, আজকে বিকেলবেলা এবিপি আনন্দে তোমরা খবর দেখাচ্ছিলে তো, এই রাজ্যে শিলিগুড়িতে ডিওয়াইএফআই মিছিল করছে এবং সেখানে পশুর মতো ফেলে মারা হচ্ছে। এই রাজ্যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে কী হয় আমরা জানি না, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। শিলাদিত্য চৌধুরী যখন প্রশ্ন করেছিল মনে হয়নি আমার ব্রাদার, তানিয়া ভরদ্বাজের সময় মনে হয়নি, টুম্পা কয়াল মৌসুমী কয়ালের সময় মনে হয়নি আমার সিস্টার, সুমন দে তোমাকে মনে হয়নি সুমন দে আমার ব্রাদার, যখন এখানে পশ্চিমবাংলার মধ্যে সন্দেশখালির ঘটনা নিয়ে পশ্চিমবাংলায় বসে প্রশ্ন করতে বলে মাঝরাত্রিবেলা এবিপি আনন্দের অফিসে সিআইডি এসে চিঠি ধরাতো, তখন মনে হয়নি সুমন দে আমার ব্রাদার। আপনি আমাদেরকে শেখাচ্ছেন পশ্চিমবাংলায় রাজেশ দাড়িভিটে, রাজেশ আর তাপস যখন স্কুলে শিক্ষক চেয়েছিল গুলি করে মেরে ফেলে দূরে বাচ্চা ছেলেকে, তখন মনে হয়নি রাজেশ তাপস আমার ব্রাদার। পশ্চিমবাংলায় প্রশ্ন করলে কি তার পরিণতি হয় আমাদের জানতে বাকি রয়েছে। আপনি বলছেন বাংলার মানুষের পক্ষ থেকে ওখানে গেছি, দেশের সম্মান। তার 24 ঘন্টা আগে যখন ব্রিটেনে দাঁড়িয়ে ব্রিটিশ রাজকে সার্টিফিকেট দিচ্ছিলেন, তখন আপনাকে বাংলার মানুষ বলে পাঠিয়েছিল যান ওখানে গিয়ে আপনি ব্রিটিশ রাজকে সার্টিফিকেট দিয়ে আসুন, কৃতজ্ঞতা জানিয়ে আসুন। বলছেন কৃতজ্ঞ কিসের জন্য? জালিয়ানওয়ালাবাগের জন্য কৃতজ্ঞ আপনি? বিনয় বাদল দীনেশের ফাঁসির জন্য কৃতজ্ঞ আপনি? ক্ষুদিরাম বোসের, ভগৎ সিংয়ের মৃত্যুর জন্য কৃতজ্ঞ? সূর্য সেনের ফাঁসির জন্য কৃতজ্ঞ? কে আপনাকে দায়িত্ব দিয়েছিল? আমি বলছি 47 সালের 15ই আগস্ট থেকে আজকে পর্যন্ত ভারতের একাধিক প্রধানমন্ত্রী, অসংখ্য মুখ্যমন্ত্রী বিদেশে গেছেন, মানে ইংল্যান্ড সফরে গেছেন। একটা উদাহরণ দিন তো যেখানে ভারতের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইংল্যান্ডে দাঁড়িয়ে ব্রিটিশ রাজকে সার্টিফিকেট দিয়ে এসছেন। এবং আমি বলছি এখানে একটা ছবি দেখাচ্ছেন, আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। কে ফাটিয়েছিল মাথাটা যদি ফাটানো হয়ে থাকে? লালু আলম। কোন দলে আছে এখন? তৃণমূল কংগ্রেসে। জ্যোতি বসু লালু আলমকে গ্রেপ্তার করিয়েছিল, পাশাপাশি তখন কোন দলে ছিল সেটা বলো। আচ্ছা, তাহলে সুমনদা মুশকিলটা হচ্ছে লালু আলমের দায়িত্ব যদি আজকে আমাকে নিতে হয়, তখন উনি সিপিএমে ছিলেন বলে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতিটা মন্তব্যের দায়িত্ব তৃণমূলকে নিতে হবে, নেবে তো? সুতরাং কাজের কথায় আসা যাক। কেমন আপনার দলের লোক আপনার মাথা ফাটিয়েছে, আমাদেরকে তার ছবি দেখাচ্ছেন। এই এক ঘটনা দেখেছিলাম, ঋতব্রত ব্যানার্জি নাকি ওনাকে প্ল্যানিং কমিশনের সামনে খুন করতে গেছিল। ঋতব্রত ব্যানার্জি এখন ওনার দলের এমপি। তানিয়া ভরদ্বাজ একটা বাচ্চা মেয়ে স্টুডিও থেকে একটা প্রশ্ন করেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরে যে সঞ্চালক ওখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসহিষ্ণুতাকে ধিক্কার জানিয়েছিলেন, সেই সাগরিকা ঘোষ এখন তৃণমূল কংগ্রেসের এমপি। এবং একটা কথা আমারও কানে এসছে, ভিডিওতে আমি শুনলাম, কেউ একজন বলছে আর ইউ ফর দ্য হিন্দুস। যদিও সুমনদা শুরুতে যেটা তোমরা দেখালে যে আপনি হিন্দুদের জন্য কি ভাবছেন, আর ইউ ফর দ্য হিন্দুসের বাংলাটা ঠিক আমার মনে হয় একটুখানি ভুল হচ্ছে ট্রান্সলেশনে। বাট এনিওয়ে, এই প্রশ্ন দুটো মানে হয়ে থাকতে পারে। হতে পারে ওখানে হয়তো বিজেপিরও কোনো লোকজন কি হিন্দুত্ববাদী কোনো লোকজনও, আমি ছবিতে দেখছিলাম ও ভিডিওতে কয়েকজন ভদ্রলোক টাইফাই। আমি যেটুকু শুনেছি আর ইউ ফর দ্য হিন্দুস, তারপরে হিন্দু কতজন মারা গেছে এইরকম কিছু একটা বলছিলেন। না, মারা তো গেছে, পঞ্চায়েতে কতজন মারা গেছে তার প্ল্যাকার্ডই ধরা ছিল। এবার আমি বলছি তার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। এটাও ব্যাখ্যা হতে পারে যে আপনি মুখ্যমন্ত্রী, মানুষের ট্যাক্সের টাকায় দীঘায় মন্দির তৈরি করছেন কেন? আর ইউ ফর দ্য হিন্দুস, আপনি খালি হিন্দুদের মুখ্যমন্ত্রী, আপনি মুসলমানের, খ্রিস্টানের, বৌদ্ধের, শিখের মুখ্যমন্ত্রী নন। বাট এনিওয়ে, আমি জানি না কে প্রশ্ন করেছে, কি ব্যাখ্যা তার হবে, কিন্তু আমি এইটা বলছি, উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডোন্ট টক অফ অনলি ওয়ান কাস্ট, ডোন্ট টক অফ only one caste. I belong
টু এভরি কাস্ট, আই রিপ্রেজেন্ট এভরি কাস্ট। তো দিদি আপনি কদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে বলছিলেন কেন এই আমি ব্রাহ্মণ, আমি হিন্দু, আমাকে সব শেখাতে আসবে না? আপনি বিধানসভায় দাঁড়িয়ে নিজের ব্রাহ্মণত্বের বড়াই করবেন, আর তারপর লোকের প্রশ্নের সামনে আমি আই ডোন্ট বিলং টু ওয়ান কাস্ট, টক অফ এভরি কাস্ট, টক অফ এভরি কাস্ট হয়ে যাবে। আর আমি বলছি সুমন দা, তোমরা তোমাদের প্যাকেজ এখন শেষ করছিলে বলে কগনিজেন্ট ওখানে শোনাচ্ছেন। কোন সালে পশ্চিমবাংলায় কগনিজেন্ট এসেছিল? 1996 সালে। বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? জ্যোতি বসু। টিসিএস 2008 সালে গীতাঞ্জলি পার্ক 40 একর কলকাতায়, মানে সেক্টর 5-এর এখানে তারা অ্যাকোয়ার করেছে 2008 সালে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? বুদ্ধদেব ভট্টাচার্য। টাটা মেটালিক্স খড়গপুর, মুখ্যমন্ত্রীর নাম কি? জ্যোতি বসু। 1990 সালে পশ্চিমবাংলায় অপারেশন শুরু করেছিল। 90 সালে, 2008 সালে, 1996 সালে পশ্চিমবাংলায় চালু হওয়া কোম্পানির নাম করে ওখানে দাঁড়িয়ে বলছেন যে আমার রাজ্যে আমি এখন এই শিল্প চালাচ্ছি। বেশ বেশ, অনির্বাণ উত্তর দেবে। বাঙালি তো স্বভাব কবি, এই গোটা পর্বটা দেখে আমারও কেমন যেন একটা কবিতা পেয়েছে। আপনাদের অনুমতি নিয়ে যদি 2-4 লাইন বলতে পারি। দেখতে পেলুম কেলগ গিয়ে সিপিএমটা যেন কেমন গেছে নিয়ে। ওই 4টি ছোকরা প্ল্যাকার্ড হাতে ভাবছে করছি বিপ্লব, বাবা ভীষণ ডাঁটে। তারপরেতেই রাম ধাক্কা খেলো ঘাড়ে, কি মুশকিল এদিকে দিদির সমর্থন যে শুধুই বাড়ে। শূন্য ছিলাম, শূন্য আছি, পার্টি অফিসগুলো যে সব তাড়ায় মাছি। সেই নন্দীগ্রাম থেকে আজকের 150 গ্রাম, কেন যে বৃথা ঝরাই মোরা ঘাম। এই জন্যই তো বলে লোকে নাহি লক্ষ্য নাহি এম, তারই নাম সিপিএম। লালু আলম সিপিএমে থাকাকালীন কাউকে মারলে তার দায় যদি সিপিএমের না হয়, তাহলে 1990 থেকে 2011-র মধ্যে যারা এখানে কোম্পানি করতে এসছে তাদের ক্রেডিটটা কেন সিপিএমের হবে বাবা? You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. এখানে বিক্ষোভের তোমরা যে ছবিটা দেখালে হ্যাঁ। সকাল থেকে যে ফ্রেমটা দেখাচ্ছে, ফ্রেমটা খুব সুন্দর। পেছনে যার ছবি দেখা যাচ্ছে তিনি হচ্ছেন মার্জিদ টেট, অক্সফোর্ডের প্রথম মহিলা পিএইচডি। আর যাকে আমরা সামনে দেখছি তিনি মমতা ব্যানার্জি, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির একমাত্র পিএইচডি। এবার আমি কতগুলো কথা বলি। লালু আলম হলে আর এটার কেন ইয়ে না, মানে লালু আলমকে সিপিএম তাড়িয়েছিল কেমন, আর কগনিজেন্টকে সিপিআইএমের আমলে পশ্চিমবাংলায় এনেছিল। আমি বলছি সুমনদা, 2012 সালের পর থেকে তুমি বলো তো, আমরা তো তার আগে যখন এবিপি আনন্দে আসতাম তখন তো টাউন হল থেকে শুরু করে বেশ কিছু সরকারি অডিটোরিয়ামে তোমাদের শো হতো। 2012 সালের পর থেকে কোনো সরকারি অডিটোরিয়ামে তোমাদের শো হওয়া বন্ধ হয়ে গেল কেন? কারণগুলো প্রকাশ্যে রোজ আলোচনা হয় না, কিন্তু আমরা জানি না। আমি কথাটা এই কারণে বলছি, না প্রকাশ্যে আলোচনা হয়ে যাবে। একটার পর একটা হল বন্ধ হয়ে গেছিল কেন? তারপরে আমাদের তখন আমরা গড়িয়াহাট অফিসে একটা অংশ ঝাঁট দিয়ে, সেটার ভাড়াও তখন ইয়ে হয়নি, দোকান চলে গেছিল, ঝাঁট দিয়ে আমার প্রতিপক্ষ অনুষ্ঠান করতে হয়েছিল। কিন্তু আমি বলছি আজকের সাবজেক্ট তো এবিপি আনন্দ নয়। হ্যাঁ, কেন রিলেটেড? এই যে কথাটা শুনে যাচ্ছি মাঝরাত থেকে গতকাল, যে পশ্চিমবাংলায় প্রশ্ন না করে কেন ইংল্যান্ডে গিয়ে প্রশ্ন, পশ্চিমবাংলায় প্রশ্ন করলে তার পরিণতি কি হয়? খালি সিপিএম কি কংগ্রেস কি বিজেপি কি 5 জন নকশাল? পশ্চিমবঙ্গ বাদ দাও, আমি বলছি দিল্লিতে অমিত মিত্রের যে নিগ্রহের ঘটনা ঘটছিল, সেই ঘটনায় তখন সিপিএম দুঃখ প্রকাশ করেনি কেন? আজকে তুমি বলছো যে জানাতে পেরে খুশি। হ্যাঁ, ওই ঘটনার পরে অন্য কেউ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করার আগে সূর্যকান্ত মিশ্র সাংবাদিক সম্মেলন করে একটা শব্দ আমি তোমায় বলছি, উই আনইকুইভ্যালি কন্ডেম দিস ইনসিডেন্ট। এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই কাজ করেছিল। হ্যাঁ, তারপর তাকে কি শাস্তি হয়েছিল? শাস্তি হয়নি, তৃণমূলের মতো ধরে বাকি জীবন থাকতে হবে। শাস্তি না, কি বলছো তুমি? আমি এবার আজকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি কথাটা বলিনি। দেখুন এই যে কথা, তবে আমি একটা অনির্বাণকে ধন্যবাদ জানাবো। অনির্বাণ এত কিছুর পরেও একটা সুন্দর কবিতা বলেছে। কিন্তু আমার এটাই চিন্তা হচ্ছে, ধরো এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং চলো দেখি কোলা ব্যাংক প্রজাপতির আছে কি ঠ্যাং, তার থেকে যে বেটার কবিতা ও লেখে, এরপরে ওর কি পরিণতি হয়েছে তৃণমূল কংগ্রেসের দেখার জন্য হবে। তোমরা কি শূন্য থেকে এক হবে? বেটার হয়েছে, তোমরা কি শূন্য থেকে এক হবে? এই একই প্রশ্ন আমার কবিতা ছেড়ে দাও, এই একই প্রশ্ন, তোমরা কি শূন্য থেকে এক বলছি, এই একই প্রশ্ন সকালবেলা দেবাংশু করেছে কেমন? সুমনদা, দেবাংশু আমার ছোট ভাইয়ের মতো, আমার কথাটা বলতে ভালো লাগছে না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আজ থেকে 2 বছর আগে একটা অন্য ঘটনায় দেবাংশু ফেসবুকে বর্ণনা দিয়েছিল। দেবাংশু আজকে
যে আমি কেন উপস্থিত বলছি নেই। না, ও তো কোর্টটাকে তোমরা তোমাদের প্যাকেজেও দেখালে যে আমার বাবার এখন 74 বছর বয়স, তিনি গুজরাটে কাজ করছেন, 4 মাসে একবার বাড়ি আসেন। আমরা শূন্য থেকে এক হবো কি এক হবো না সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে দেবাংশুর বাবার মতো মানুষেরা যেন বাড়িঘর ফেলে রেখে আর বাইরে কাজ করতে না হয়, যেন নিজের পরিবারের কাছে ফিরে আসতে পারে, যেন বাংলায় দেবাংশুদের চাকরি হয়, যেন দেবাংশু আর দেবাংশু সমবয়সীরা চাকরি করে, আর বাবা যেন বাংলায় ফিরে আসতে পারে, তার জন্য আমরা বিক্ষোভ দেখিয়েছি। আরে শতরূপ, বাংলায় দেবাংশুদেরও চাকরি হবে, তোমাদেরও চাকরি হবে, কিন্তু তোমরা পরিস্থিতি করে যাবে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য লিখেছেন, যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা আক্রান্ত হচ্ছে তখন সারা বিশ্বের হিন্দু তাদের পাশে দাঁড়াচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই। ওখানে একটা ভিডিওতে দেখলাম তারা হিন্দুদের কথা বলছে যে পশ্চিমবঙ্গে কেন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এন্টায়ার হিন্দু ডায়াসপোরা তাদের মধ্যে এই প্রশ্ন আজকে জেগেছে। যখন ভারতবর্ষের দেশের কোনো মুখ্যমন্ত্রী বা যে কোনো দেশের কোনো প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার দেশের কথা বলতে যাচ্ছেন, তখন যে ধরনের স্লোগান উঠেছে, আমার দল এর তীব্র নিন্দা করছে, পরিষ্কার ভাষায় বলছি। কারণ রাজনৈতিক সৌজন্যতা আলাদা, এটা প্রশ্ন দেশের প্রশ্ন, দশের প্রশ্ন। কিন্তু নরেন্দ্র মোদী যখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রিভিয়াস প্রাইম মিনিস্টার বলে জওহরলাল নেহরুর সমালোচনা করেন, সেটা কি দেশের অপমান নয়? প্রিভিয়াস প্রাইম মিনিস্টারের যে সমস্ত কথাগুলো বলছেন, প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে মমতা সেটা ঠিক হতে পারে, কিন্তু আমি বলছি এটা তো রাজনীতির কথা। রাজনীতির কথা হলেও একটা দেশকে এভাবে বিপন্ন করা, যদি দেশকে কেউ রিপ্রেজেন্ট করতে যায়, তাহলে পরে সেটার আমার দল সর্বোপরি তার নিন্দা করেছেন। আমি কিন্তু রাজস্বী, আমি মূল জায়গা থেকে সরে যেতে চাই না। আমার কাছে প্রশ্ন থাকবে, তাহলে তোমরা যে এই প্রশ্নটাকে সমালোচনা করছো, যারা এই হিন্দু নিয়ে প্রশ্ন করলেন এবং এইখানে হিন্দুরা আক্রান্ত ইত্যাদি, ওইখানে দাঁড়িয়ে ওখানকার মাটিতে প্রশ্ন করলেন, তাদেরও সমালোচনা করছো, তো সেই প্রশ্নটাও করা উচিত হয়নি বলছো তো? যে ধরনের প্রশ্ন, একটা বিক্ষোভ দেখা, মানে জানিয়ে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিশ্বের হিন্দুরা নাকি রাজ্যের হিন্দুদের পাশে দাঁড়িয়েছে, সেইটারও সমান সমালোচনা করছো তো? যদি প্রশ্ন মানুষকে হত্যা করার প্রশ্ন হয়, যে প্রশ্নটা অভয়ার হয়েছে, আমরা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে, কিন্তু দেশের প্রশ্নে আমরা কখনোই এটা সমর্থন করব না যে আমার দেশের কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী। আমি বলছি সিঙ্গুরের প্রশ্নটা তোমরা অপোজ করছো, হিন্দুর প্রশ্নটা তোমরা অপোজ করছো না, স্বাগত জানাচ্ছি। তাই দাঁড়ালো 2015 সালে নরেন্দ্র মোদী বিদেশ সফরে গিয়ে, আমি আপনাদের অন্য একটা মিডিয়া হাউসের রিপোর্টটা পেয়েছি বলে আমি নাম করে বলতে পারছি না, হ্যাঁ, বলেছিলেন যে 2014 আগে ভারতীয় হিসেবে লজ্জা করতো বিদেশ সফরে গিয়ে। এনিওয়ে, তবে আমি এটা 100 বার মনে করি যে হিন্দুদেরকে দেখুন, আলটিমেটলি যাই বলি, হিন্দুদেরকে হিন্দুদের পাশে দাঁড়াতেই হবে, এবং আমরাও শ্রমিক ভট্টাচার্যের মতো খুশি ওখানে আওয়াজটা উঠেছে বলে। তাই আমরা আবেদন করছি, আসুন কুম্ভ মেলায় যোগী আদিত্যনাথের জন্য খুন হওয়া সমস্ত হিন্দুর পাশে আমরা দাঁড়াই এবং যোগী আদিত্যনাথের শাস্তি চাই। কচু কাটা হয়েছিল, যে একমাত্র সাক্ষী তাকে জেলের মধ্যে হত্যা কি করে হলো? আজকে যেরকম ভাবে পার্থ চট্টোপাধ্যায়রা স্নান করানোর জন্য চাইছে, ঠিক সেরকম ভাবে এর মধ্যে কাহিনী হালকা টুইস্ট এসছে। বেশ 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 আমি দুজনকেই থামালাম। দেখুন, বুঝতে পারছেন, আমি শুরুতেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে টেমসের দ্বারের উত্তেজনা একেবারে গঙ্গাপাড়ের উত্তেজনা এসে পৌঁছেছে। কিন্তু আমায় আবার শতরূপের কাছে যেতে হবে, টাটার প্লিজ রাজস্বী। দেবাংশু ভট্টাচার্য, তোমার বক্তব্যের প্রেক্ষিতে দেবাংশু টুইট করছে যে সিপিএম আমার বাবার গুজরাটে চাকরি করা নিয়ে খুব চিন্তিত, তাদের কাছে অনুরোধ, বললে সম্পূর্ণটা বলবেন। আমার বাবা যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানি সিপিএম আমলে আসার ঠিক 1 বছর পর, মানে 1978-এ হাওড়ার শালকিয়া থেকে গুজরাটের ভাদোদারায় আর 5টা কোম্পানির মতোই পালিয়ে যেতে বাধ্য হয়। তৃণমূল ক্ষমতায় আসে 2011 সালে, তখন আমার বাবার বয়স 61। পৃথিবীতে এমন কোনো কোম্পানি আছে যেখানে 61 বছর বয়সে আমার বাবাকে চাকরিতে ঢোকাবো? সিপিএম যদি সন্ধান দেয় ভালো হয়। তুমি নিশ্চিত যে দেবাংশুটা আমার বিরুদ্ধে বলেছে, আমার পক্ষে বলেনি? তোমার কথার প্রেক্ষিতে 61 বছর বয়সে বাবার নতুন চাকরি চাই, আর 28 বছর বয়সে দেবাংশু চাকরি করবে না, খেলা হবে করে নেশা বেড়াবে।
61 বছর বয়সের বাবাকে গুজরাটে চাকরি করতে যেতে হবে, 4 মাসে একবার বাড়িতে এসে সংসার চালিয়ে যাবে ছেলে। কথা উঠে বলি, আমি সুমন, আমি সত্যি বলছি, তুমি আমাকে অনেকদিন ধরে চেনো, আমি বলছি রাজনৈতিক হাজার বিতর্ক থাক, দেবাংশুর বাবা আমার পিতৃস্থানীয়, আমার কখনো উদ্দেশ্য নয় সেটাকে নিয়ে কোনো ঠাট্টা তামাশা ব্যঙ্গ করা, কিন্তু আমি কথাটা এই কারণে বলছি, আজকে এসএফআই এর যে ছেলে মেয়েগুলো ওখানে প্রশ্নটা করছে যে পশ্চিমবাংলায় কেন কলকারখানা হয়নি, এটা দেবাংশুদেরকে বুঝতে হবে যে এই ক্রাইসিসটা একজন তৃণমূলকে ভোট দেওয়া মানুষের পরিবারেরও ক্রাইসিস। এখানে রাজনৈতিক আলোচনা, বিশেষ করে দেবাংশুর বাবা মা টেনে এনে এই যে আলোচনা, এটা ওরকম একটা স্ট্রং জবাব আমিও দিতে পারি যে সদরূপ কিছু করে না, ও 22 লাখের গাড়ি চড়ে কেন, কিন্তু এই ধরনের এগুলো খুঁজছি সেটা জিজ্ঞাসা করো ইলেকশন কমিশন, হিসাব কোনো দেওয়া হয়। কিন্তু দেবাংশু একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব, তার বাবা নন, তিনি সক্রিয় রাজনীতিতে আছেন, এমনটা নয় তাকে নিয়ে আলোচনার মধ্যে টেনে আনা সদরূপের বাবা মা পিছে মশাই সেটা আলোচনা হবে, এটা রাজনীতি হয়। প্রশ্নটা এখানে যখন সৌদি এবং ইয়েমেনের যুদ্ধ হচ্ছে, দুটো দেশ 2 ঘন্টার জন্য যুদ্ধ বিরাম এবং গোটা পৃথিবীর আটকা পড়ে থাকা বিভিন্ন ন্যাশনালস, যেটা সুষমা স্বরাজজি প্রেস কনফারেন্স করে নিয়ে পরিষ্কারভাবে বলেছিলেন, কারণ প্রধানমন্ত্রী ইন্টারফেয়ার করেছিলেন এবং দুটি দেশই বলেছিলেন আমরা 7 দিনের যুদ্ধ বিরাম করতে পারবো না, প্রতিদিন 2 ঘন্টার জন্য করব। এর মধ্যে অন্তত 2 বছর আগে মণিপুরে যাওয়ার কথা আছে, এর সঙ্গে মণিপুরে যুদ্ধ নয় কিন্তু যা ক্র্যাশ হচ্ছিল সেটা থেমে যেত। অবশ্যই মণিপুরের প্রসঙ্গে আসে, মণিপুরে আলোচনা হোক আরেকদিনকে, একদম আলোচনা করব সম্পূর্ণ তথ্য আজকেই হবে। আমার কথাটা শেষ করিনি, তারপরে আমাকে শেষ করতে আজকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স বলেনি, এগুলো আপনারা দেখাননি যে তারা দাবি করেননি ভারতবর্ষের কাছে যে আমরা পাচ্ছি না, আপনারা আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পরে ইতিহাস পড়ে দেখো, সবসময় আমেরিকার কাছে হাত পাতেনি ভারতবর্ষ। আমি বলছি সত্যি কিনা যে মানে আমেরিকা অভিবাসনের ইয়ে বাতিল করা হচ্ছে এবং প্লেনে করে ইন্ডিয়ানদেরকে, আমি খালি যারা ইমিগ্রেন্ট মানে ইলিগাল ইমিগ্রেন্ট ছিল পায়ে বেড়ি পরিয়ে জন্তু জানোয়ারের মতো কার্গো শিপে ফেরত পাঠানো হয়েছে, খালি তাই বলছি না, যারা এনআরআই হিসেবে সেটেল করে গেছিল তাদেরকে এখন ফেরত পাঠানো হচ্ছে, তাদের গ্রিন কার্ড বাতিল করা হচ্ছে। মোদির এই ট্রাম্প এবার জিতে আসার পরে বিনা নেমন্তন্ন মোদি ওখানে গিয়ে 5 দিন ঘুরে বেরিয়েছে, ভেতরে ঢুকতে দেয়নি, অনেক কথাই বলল। আমার প্রমোদ দাশগুপ্ত কিভাবে মারা গেলেন, এটাও গোটা মানে বহির্বিশ্বে চলে যাচ্ছে। আমি দেখো মারা যাওয়ার পরে দীনদয়াল উপাধ্যায় কি করে বাজপেয়ীর সঙ্গে মারা গেলেন, বাজপেয়ী মারা যাওয়ার পরে সেই রহস্য হয়ে সম্পূর্ণ দিগ্ভ্রান্ত হয়ে গেছি। আমি দুজনকেই থামালাম। আরজি কর নিয়ে এই কেলক কলেজের অনুষ্ঠানে কি প্রশ্ন এবং মুখ্যমন্ত্রী কি বললেন? বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছেন তখন এ রাজ্যে সাড়া ফেলে দেওয়া আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন ছুড়ে দেন এসএফআই এর ইউকে শাখার সমর্থকেরা। জবাব দেন মুখ্যমন্ত্রী। What about you are sorry. You know the case is sub judice and also the central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state. That you can do it with me in my state, not here. And you know better than me the crowd funding and all. 4 দিন কলকাতা পুলিশের হাতে তদন্ত ছিল, তার জন্য মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ফেস করতে হবে, ভেরি গুড। তারপরে 8 মাস এখনো পর্যন্ত সিবিআই এর হাতে তদন্ত আছে, তার জন্য না নরেন্দ্র মোদী না অমিত শাহ কাউকে এরা গিয়ে প্রশ্ন করবেন না। নরেন্দ্র মোদী অমিত শাহ তো বহুবার এইরকম প্রোগ্রাম দেশের মাটিতে, দিল্লির মাটিতে, অন্য চ্যানেলের প্রোগ্রামে কদিন আগেই দেখলাম তারা গিয়ে অনেক বড় বড় লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন, সেখানে তো নাইয়া বাবুরা গিয়ে এসএফআই এর দিল্লি ইউনিট গিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়ায়নি। সিবিআই এর পার্টের বাইরেও আরেকটা অংশ ছিল যে আরজি করে ওই 14 তারিখ রাতে ভাঙচুর কারা করলো। আমি যতদূর জানি সেই তদন্তটা এখনো কিন্তু কলকাতা পুলিশ করছে। আমরা কেউ কি জানতে পেরেছি যে কারা ভাঙচুর করলো? মীনাক্ষী মুখার্জি অভিবাদন জানালো, পুলিশ বের করবে তো, বের করে শাস্তি দেবে, ওটা তো সিবিআই এর হাতে নেই, কলকাতা পুলিশের হাতে আছে। ছবি দেখাচ্ছি জাস্টিস ফর আসিফা। মোদি আসিফার ঘটনা ঘটার পরে যখন মোদি বিদেশে গেছিলেন, ইউনাইটেড নেশনস কি বলে ইউনাইটেড স্টেটসে গেছিলেন আমেরিকাতে, বামপন্থী কমিউনিস্টরাই ওখানে জাস্টিস ফর আসিফা বলে। আমি জাস্ট একটা কথা বলছি যে ক্রাউড ফান্ডিং নিয়ে কথা হচ্ছে। আচ্ছা এদের যে 5 কোটি টাকা না কত টাকা, প্রতিটা টাকা কে দিয়েছে এর তো হিসেব আছে, কিভাবে খরচা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিসাবটা পাননি। আচ্ছা আপনাকে ইলেকট্রাল বন্ডে 1650 কোটি টাকা কারা দিল? কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে বললেন না যে নামহীন খামে রাত্রিবেলা আমাদের পার্টি অফিসে এসে কোটি 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 টাকা কারা যেন দিয়ে চলে গেছে আমরা জানি না? আপনাদের কাছ থেকে শুনতে হবে ক্রাউড ফান্ডিং এর হিসাব। আর আমি শেষ একটা কথা বলছি, আর
আরেকটা কথা বলছি ভাই, আমি কেন মাঝখানে বলছি না, বারবার এটা বলে কেউ কথা বলতে পারে। এবং আমি বলছি যে এখানে সবকিছু নিয়ে আলোচনা করব, কিন্তু যখন মণিপুর নিয়ে প্রশ্ন করা হবে তখন বলবো আমি একদিন এই নিয়ে কথা বলবো, আজকে কথা বলবো না। আমার প্রত্যেক বক্তাকে সতর্ক করে দেয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা কাটোয়ার ঘটনাটা নিয়ে যখন বলছি তখন দয়া করে নামটা সামনে বলবেন না। তার আগে তুমি যেটা বললে ছবিটা দেখে ওইটা আবার আমি রিপিট করছি যে ওই ঘটনা যেহেতু রেপ অ্যান্ড মার্ডার, তাতে নাম যিনি ভিকটিম তার নাম বলা যায় না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি লাইভ। আমি যে নামটা বলেছিলাম আমি সেটাও উইথড্র করছি, এবং রায়শিদার বিরুদ্ধে যেটা বলেছিলাম সেটাও উইথড্র করছি। আমি উত্তর পেয়ে গেছি। মোদি কেন মণিপুরে যাননি তার উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী এয়ারফোর্স পাঠিয়েছিল। চমৎকার, খুব ভালো উত্তর পেয়েছি, খুব ভালো। ফলে জ্যোতি বসুর আলোচনা উঠবেই এখানে, যখন উঠছে তার সমালোচনা করতেই হয়। আমরা বোধহয় প্রতি বছর উনি যেতেন না, কিন্তু মাঝে মাঝে যেতেন, এবং আমরা সেই সময় বারবার বলতাম দেখেছো সিপিএমের নেতা লন্ডনে গরমকালে ঠান্ডায় চলে যাচ্ছে। কিন্তু তার আগে যে কথাটা বলতে হবে, ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে পড়তে গেছিলেন 35 থেকে 37 সাল। সেইখানে বামপন্থার শিক্ষা পেয়ে এসেছেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স তাকে ডিস্টিংগুইশড ইন্ডিয়ান অ্যালামনি বলে পরে সম্মান টম্মান দিয়েছে। তারপরে তিনি পশ্চিমবঙ্গে রাজ্য শাসন করেছেন। নরেন্দ্র মোদীর কথা অনেক হলো, ফলে সেই সঙ্গে আরেকজন প্রধানমন্ত্রীর কথা বলতেই হবে, মনমোহন সিং। একেবারে নিম্নবিত্ত একটা পরিবার, সেখান থেকে পড়াশোনা করে তিনি পৌঁছে গেলেন লন্ডনে 55 থেকে 57। তিনি তো কেমব্রিজে তখন ট্রাইপস পড়াশোনা করলেন, ফিরে এসে পাঞ্জাব ইউনিভার্সিটি সেখানে পড়াতেই আবার চলে গেলেন অক্সফোর্ডে। সেখানে গিয়ে 1962 সালে পিএইচডি করলেন রপ্তানি সংক্রান্ত বিষয় নিয়ে। কি বলেছেন নিজের কথায় বারবার বলেছেন, জোয়ান রবিনসনের কাছে শিখেছি, নিকোলাস ক্যালডরের কাছে শিখেছি। আমার উচ্চারণ গণ্ডগোল হতে পারে, মুখ্যমন্ত্রীও কালকে উচ্চারণ গণ্ডগোল করেছেন, ওতে কোনো দোষ নেই। এবার ক্যালডার তাকে কি শিখিয়েছেন? লেফট উইং ইন্টারপ্রিটেশন অফ কেইন্স। সুকুমার রায়ের কথা মনে পড়ছিল, লন্ডন স্কুল অফ ফটো এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফি থেকে বোল্ড স্ট্রিটে 1911-12 সালে পড়াশোনা করে এসে আমাদের পশ্চিমবঙ্গে প্রিন্টিংয়ের কাজ করলেন। আর তারপর এই যে 2025 সালে 2026-এর চিত্রনাট্য। অনেকগুলো নাম বললেন যারা ভারতীয়রা লন্ডনে গিয়ে অনেক কিছু করেছেন, জ্যোতিবাবু, মনমোহন সিং থেকে শুরু করে সুকুমার রায় থেকে শুরু করে অনেকে। আপনি খালি একটা কথা বলতে ভুলে গেলেন, 2018 সালেও মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছিলেন এবং ওনার সঙ্গে গিয়ে ওনার এক সতীর্থ চামচ চুরি করে জরিমানা দিয়ে এসেছিলেন। এই গর্বটাই কেন বলবেন না? পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা পেরেছেন সেটা হচ্ছে 100 বছর ধরে চলে আসা যে আভিজাত্য এবং যে এলিটিজম রাজনীতিতে, সেই এলিটিজম ভেঙে দিয়েছেন। এবং সেখানে ভেঙে দিয়ে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে একেবারে গড়পড়তা, নন প্রিভিলেজ সেই মানুষকে তিনি সামনে নিয়ে এসেছেন। এই যে প্যারাডাইম শিফট, এই প্যারাডাইম শিফটটাই হচ্ছে বাংলা রাজনীতি চেঞ্জ হয়ে যাওয়া। এবং এটাকে আমি পজিটিভ অর্থে দেখছি, এটা পজিটিভ অর্থে দেখছি। মানুষ যেটাকে নিয়ে একটা একাডেমিক আলোচনা হতেই পারে। আমি খালি এইটা বোঝার চেষ্টা, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে লড়াই করে নিজের যোগ্যতা এই জায়গায় পৌঁছেছেন। আমার এই নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা মানে কি বলবো, একটা মানে বহু বছর বেঁচে থাকবে এরকম একটা উদাহরণ। বাট হ্যাভিং সেড দ্যাট, এই যে নিম্নবিত্ত বা আন্ডার প্রিভিলেজ মানুষকে সামনে আনার কথা বলছেন, আন্ডার প্রিভিলেজ মানুষ কিছু সামনে আসে? যার বাবা মা কোনোদিন স্কুলে যায়নি সেই ছেলেমেয়েরা যখন এসএসসি পরীক্ষায় বসে চাকরির সমসুযোগ পায়, নাকি তাকে যখন তৃণমূলের কাছে চাকরি কেনার জন্য টাকা দিয়ে ধর্মতলায় বসে অনশন করতে হয়, তারপর আত্মহত্যা করতে হয়? বেশ, চাকরির কথা বললেই হচ্ছে যে কোনো মানুষের এই রাজ্যে দীর্ঘদিন একটা বিতর্ক ছিল শিল্প না কৃষি, তার ভেতরে সিঙ্গুর। এবার সেই সিঙ্গুরের এতদিন পর সেই সিঙ্গুর প্রসঙ্গ কালকের এই বক্তৃতার সময়ে যে গোলমালটা হলো তার মধ্যে একাধিকবার সিঙ্গুর প্রসঙ্গ উঠলো। এখানে অনেকগুলো প্রশ্ন জন্ম দিচ্ছে যে দেখুন, নরেন্দ্র মোদী বিদেশে যাক, দেশে থাকুক, তিনি গদি মিডিয়াকে সঙ্গে নিয়ে যান এবং গদি মিডিয়া যে ভালো ভালো প্রশ্নগুলো করে সেগুলো নিয়েই চলেন। এবং যদি একটু এদিক থেকে ওই দিক কোশ্চেন হয়, নরেন্দ্র মোদী আরবান নকশাল দিয়ে তাদের সম্বোধন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দরবারি মিডিয়াদের নিয়ে যান, সবসময় তার পছন্দের মিডিয়াতে নিয়ে যান এবং তারা দিদি কেমন খেলেন, দিদি কেমন ঘুমোলেন, দিদি আপনি এত এনার্জি কোথার থেকে পান, এইসব প্রশ্ন দিয়ে অভ্যস্ত। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন তানিয়া ভরদ্বাজ করেন তখন তাকে কিন্তু সরাসরি বলা হয় যে তুমি হলো নকশাল,
তুমি মানে মাওবাদী। সিঙ্গুরের প্রশ্নে উই হ্যাভ বিন ডিফিটেড। কেমন আমরা একটা নির্দিষ্ট পথে আমরা চেয়েছিলাম ওখানে শিল্প হোক, সেটা পরাজিত হয়েছে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে আমরা পরাজিত হয়েছি। আপনি মমতা ব্যানার্জি 14 বছর সময় পেলেন, কিভাবে শিল্প করতে নেই আপনি আমাদেরকে শিখিয়েছেন, কিভাবে শিল্প করতে হয় সেটা দেখানোর জন্য 14 বছর সময় পেলেন। আপনি কি পারলেন একটা ওই স্কেলের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তৈরি করতে? তার আগেও গেছেন না, আমি ওর সঙ্গে একমত এবং দ্বিমত। একমত কোথায়, যে এটা ঠিক যে নরেন্দ্র মোদী তো সরকারি টাকায় সাংবাদিকদের নিয়ে যায়নি, কিন্তু প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে তার প্রেস কনফারেন্স করা নিয়ে। গোটা প্রশ্নগুলোই তাই উঠেছে, বিদেশে তাকে লন্ডন বা ইসরায়েল নিয়ে গেলেন তা নয়। আপনি বিরোধী নেত্রী হিসেবে মাথা ফাটা ছবি নিয়ে ঘুরছেন, 14 বছরের মুখ্যমন্ত্রী হিসেবে একটা কারখানার ফিতে কাটার ছবি নিয়ে ঘুরুন না, ওখানে গিয়ে দেখান না এই দেখো আমি কারখানা উদ্বোধন করেছি পশ্চিমবাংলায়, তাহলে তো মিটে যায় এত কথা। এই ফিতে কাটার ছবি না থাকলেই কারখানা নেই, এটা যাদের বুদ্ধি, তারা টাটা সিঙ্গুর নিয়ে তো অনেক আছে। এই সিঙ্গুর থেকে টাটা চলে গেছে, বিশাল কান্নাকাটি আন্দোলন। এবার যে হাওড়ার ওদিকে কোনা এক্সপ্রেসওয়ের ধারে দেখবেন যে সালেম টালেম কাদের জমি টমি দিয়েছিল, ওখানে তো আন্দোলন হয়নি। কোথায় গেল? সালেমকে তো ডেকে এনেছিল ইন্দোনেশিয়া থেকে, ডাও কেমিক্যালসকে তো ডেকে এনেছিল, মহারাজানা বাইক নাকি চলে গেল, কেউ আন্দোলন করেনি, চলে গেল। 6 বছর 7 বছর কেটে যায়, কিন্তু বোমা এবং গুলির যে রাজনীতি, তার থেকে সাধারণ মানুষ ওই এলাকায়, ওই ভাটপাড়া জগদ্দল এলাকায় মুক্ত হতে পারেন না। আমার প্রথম ঘটনা অর্জুন সিংকে ঘিরে শুধুমাত্র 5টা নোটিশ নয়, তারপরে নিঃসন্দেহে পরতে পরতে যেটা উঠে এসছে সেটা রাজনীতিবিদদের পক্ষে কিরাম জানি না, কিন্তু সাধারণ মানুষের সর্বনাশ ডেকে আনছে। আমি কোনো তথ্য দিচ্ছি না, তথ্য দিচ্ছি। 2001-এ ওখানে বিকাশ বসু বলে তৃণমূলের এক নেতা খুন হন। 2001-এই মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে এমএলএ করেন, তারপর থেকে টানা এমএলএ। 2019 সালে উনি ক্যান্ডিডেট হতে না পেরে বিজেপিতে যোগ দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বলেন যে বিকাশ আমাদের খুব ভালো নেতা ছিল, অর্জুন ওকে খুন করেছিল, তাও আমি ওকে এত বছর এমএলএ করে রেখেছি। এরপরে বলো ওই এলাকার অবস্থা এটা হবে কি হবে না। এবং আমি অনুরোধ করছি, আজ থেকে 1.5 বছর আগে যখন এই অর্জুন সিংকে নিয়ে আজ থেকে 1.5 বছর আগে এবিপি আনন্দ স্টুডিওয়ে আলোচনা হয়েছে, তখন তৃণমূলের নেতা কি বলেছিল, বিজেপির নেতা কি বলেছিল, আর আজকে কি বলছে, একটুখানি